স্ত্রী বিথি এত সম্পত্তির মালিক হয়ে গেছে জেনে অভিক ঠিক করে নিল তাকে আর ডিভোর্স দেবে না। শুধু তাই নয়, বিথিকে যেমন করে হোক আবার ভুলিয়ে ভালিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে, সেটাও সে ঠিক করে নিল। ঠিক করল বিথির কাছে ক্ষমা চাইবে সে। সেই মতো একদিন বিথির সঙ্গে দেখা করল। আমাকে তুমি ক্ষমা করে দাও বিথি, আর কোনো দিন তোমাকে মোটা বলে কথা শোনাবো না। সেদিন যখন তোমার সঙ্গে শেষবারের মতো কথা বলে ফিরে গেলাম, আমার বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তোমার এই চেহারাটাই আমার প্রিয়। না হলে কি আমি তোমাকে বিয়ে করতাম বলো? বিথির হাত ধরে বলল অভিক। কিন্তু এখন আর এসব বলে কি হবে? এখন আমি ডিভোর্স চাই। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল বিথি। আমাকে একটা সুযোগ দাও বিথি, মিনতি করল অভিক। কিন্তু কোনো লাভ হলো না। বিথির মন কিছুতেই নরম হলো না। নিজের গালে নিজেরই থাপ্পড় মারতে ইচ্ছে করল অভিকের। কেন যে সে বিথিকে বাড়ি থেকে যেতে দিল, কিন্তু এত সহজে সে হাল ছাড়বে না। কয়েকদিন পর কম্পিউটার ক্লাসে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হলো বিথির। রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন থেকে এসে একটা গাড়ি ধাক্কা মেরেছে তাকে। হঠাৎ অভিকের ফোন পেয়ে খবরটা জানতে পারলেন বিথির মা বাবা। হসপিটালে এসে মেয়েকে সংজ্ঞাহীন অবস্থায় দেখে কান্নাকাটি শুরু করে দিলেন বিথির মা। তুমি কি করে খবর পেলে বাবা? অভিককে জিজ্ঞেস করলেন বিথির বাবা। অ্যাক্সিডেন্ট হতেই ওখানে যারা ছিল তাদের মধ্যে কেউ আমাকে ফোন করে। হয়তো বিথির ব্যাগ থেকে আমার নাম্বারটা পেয়েছিল। খবরটা পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসি আমি। কথা বলতে বলতেই একজন নার্স এসে অভিককে ডেকে নিয়ে চলে গেল। অনেক ব্লাড লস হয়েছে, ব্লাড দিতে হবে বিথিকে, তাই সেসব অ্যারেঞ্জ করতে হবে। সঙ্গে সঙ্গে ছোটাছুটি শুরু করে দিল অভিক। দু একজন পরিচিতকে ফোন করল। আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। বিথির কিছু হতে দেব না আমি, বিথির বাবার হাত ধরে বলল অভিক। বিথির মা অপর্ণা তখনও কেঁদেই চলেছেন। ওখানে বসে বসেই বিথির মা বাবা দেখলেন ডাক্তার, নার্স সবাই অভিকের সঙ্গেই কথা বলছে। খুবই স্বাভাবিক ব্যাপার। এখনও আইনত বিথির স্বামী অভিক। আর সবচেয়ে বড় ব্যাপার, অন্য কেউ এসে পৌঁছানোর আগে সে এসে পৌঁছেছে। তাদের অবশ্য তাতে কোনো আপত্তি নেই। একে তো বয়স হয়েছে, তার উপর একমাত্র মেয়ের এরকম অবস্থায় মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা। খানিকক্ষণ পর একটু ধাতস্থ হয়ে অরিন্দমকে ফোন করে সব জানালেন বিথির মা। খবরটা পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে এলো সে। বিথির মা বাবাকে সান্ত্বনা দিল। কিন্তু অরিন্দমকে দেখে বেশ অবাক হয়ে গেল অভিক। শ্বশুর মশাইয়ের কাছ থেকে জানতে পারল ছেলেটা বিথির বন্ধু। কিন্তু বিথির জন্য অরিন্দমের উৎকণ্ঠা দেখে ব্যাপারটা এবার বেশ বুঝতে পারল সে। এজন্যই বিথি এত খুশিতে আছে। এদিকে মাসির সম্পত্তি, আর ওদিকে এত সুন্দর একজন বয়ফ্রেন্ড। এও নিশ্চয়ই টাকার জন্যই বিথির সঙ্গে সম্পর্ক করেছে। না হলে এত মোটা একটা মেয়েকে এত সুন্দর একটা ছেলে কি দেখে পছন্দ করে? মনে মনে ভাবে অভিক। তবে সে থাকতে কোনো অরিন্দমকে বিথির কাছে ঘেঁষতে দেবে না, মনে মনে প্রতিজ্ঞা করে নিল অভিক। দুদিন পর জ্ঞান ফিরল বিথির। এই দুদিন বিথির জন্য প্রাণপাত পরিশ্রম করেছে অভিক।
সারা রাত জেগে বসে রয়েছে তার পাশে। বিথির মা বাবাকে কোনো কিছু নিয়ে ভাবতে হয়নি। এমনকি যখন বিথির বাবা টাকা দিতে চাইলেন তখনও সে টাকা নিল না। জানালো যে বিথির নামে মেডিকেল ইন্স্যুরেন্স করা আছে তার, তাতেই হয়ে যাবে। তাকে দেখে একটুখানি নরম হলো বিথির মা বাবার মন। এই কদিন বিথির এই অবস্থার জন্য বারবার তাদের কাছে ক্ষমা চেয়েছে অভিক। বিথি তার সঙ্গে থাকলে এরকম হতো না। আত্মীয় স্বজনেরা বিথিকে দেখতে এসে অভিকের কাজকর্ম দেখে তার খুব প্রশংসা করলেন। 7 দিন পর বাড়ি ফেরার অনুমতি পেল বিথি। পায়ে একটা অপারেশন করতে হয়েছে তার। আপাতত হাঁটতে পারবে না সে, হুইল চেয়ার সম্বল। ছুটির পর তাকে বাড়ি নিয়ে যেতে চাইল অভিক, কিন্তু বিথি কিছুতেই রাজি হলো না। মেয়ে আমার কাছেই থাকুক, না হলে তো আমারও চিন্তার শেষ থাকবে না, জানালেন বিথির মা। আমার কথাটা একবার ভেবে দেখুন তো, আজ 7 দিন সারাক্ষণ ওর পাশে পাশে থাকলাম, এবার যদি একেবারে বিচ্ছিন্ন করে দেন তো আমার কেমন লাগবে? করুণ গলায় বলল অভিক। এই কদিন অভিনয় করতে করতে এখন সে বেশ পটু হয়ে উঠেছে। তার কথা শুনে বিথির বাবা বললেন, ঠিক আছে, তুমি না হয় কদিন আমাদের বাড়িতে থাকো, তোমারও মনের শান্তি আর আমাদেরও মনে একটা ভরসা থাকবে। বিথির মারও এই প্রস্তাবটা খারাপ লাগলো না, সায় দিলেন তিনি। জিনিসপত্র নিয়ে কদিনের জন্য শ্বশুরবাড়িতে চলে এলো অভিক। মনে মনে খুব খুশি সে। সব কিছু একেবারে তার প্ল্যান মাফিক এগোচ্ছে। সে আছে বলে অরিন্দমও বিথির খুব কাছে আসতে পারছে না। গার্লফ্রেন্ড ঋতুকে অভিক জানিয়ে দিল যে সে তার ভুল বুঝতে পেরেছে, তাই নিজের স্ত্রীর কাছেই ফিরে যাবে আবার। আচ্ছা, এসব কেন করছো তুমি? তোমার কি মনে হচ্ছে এরকম করলেই আমি তোমাকে ক্ষমা করে দেব? কখনোই নয়, প্রথম দিনই জানিয়ে দিল বিথি। সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। এখন যেমনই হোক, এক সময় তো আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। এরপর তুমি আমি দুজনেই আলাদা আলাদাভাবে নিজেদের জীবন শুরু করব। কি লাভ মনের মধ্যে রাগ আর ঘৃণা পুষে রেখে? নিজেকে একেবারে শুদ্ধ করে নিয়ে নতুন জীবনে প্রবেশ করতে চাই আমি। আর তোমার ক্ষমা না পেলে সেটা কোনো দিন সম্ভব নয়। তাই বলতে পারো, অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার জন্য আর নিজের মনের শান্তির জন্য এরকম করছি আমি। আবেগ ঝরে পড়ে অভিকের গলায়। ক্ষণিকের জন্য তাকে বিশ্বাস করতে ইচ্ছে করে বিথির, কিন্তু পরক্ষণেই অভিকের বলা কথাগুলো মনে পড়ে যায় তার। যে অপমান অভিক তাকে করেছে সেটা সে কোনো দিনও ভুলতে পারবে না। মাকে কথাটা বলতে গিয়ে বিথি বুঝতে পারে মায়ের মন অভিকের প্রতি বেশ সদয় হয়ে রয়েছে। এদিকে অরিন্দমের সঙ্গে আর দেখাই হচ্ছে না বিথির। ফোন করে খোঁজ খবর নেয় সে। বিথি বুঝতে পারে নিজেই নিজের জালে জড়িয়ে পড়েছে সে। কেন যে অভিককে বলতে গেল যে সে বড় মাসির এত সম্পত্তি পেয়েছে, এবার অভিক আর তাকে ছাড়বে না। এদিকে ধীরে ধীরে বিথিকে পাওয়ার আশা মন থেকে প্রায় মুছে যেতে বসেছে অরিন্দমে। তার অবশ্য কোনো অভিযোগ নেই, বিথি সুখে থাকলেই খুশি সে। তোমার ভাঙা সংসার যদি আবার জোড়া লাগে তো তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না, দীর্ঘ নিঃশ্বাস লুকিয়ে বিথিকে বলে সে। বিথিও তাকে কোনো আশার কথা শোনাতে পারে না। সব কিছু কেমন যেন জটিল হয়ে গেল।
নিজেকে কেমন যেন অসহায় লাগে বিথির। একমাত্র বন্ধু সোমা বুঝতে পারে তার কষ্টটা, সান্ত্বনা দেয় সে বিথিকে। অভিকের অনুপস্থিতিতে দুজনে মিলে মা বাবার সঙ্গে খোলাখুলি সব কিছু আলোচনা করে একদিন। আচ্ছা অভিক, তুমি কি সত্যিই আমার সঙ্গে আবার নতুন করে সব কিছু শুরু করতে চাও? একদিন সন্ধেবেলা ফিরে আসতে অভিককে জিজ্ঞেস করল বিথি। অবশ্যই, সেরকম হলে আমার চেয়ে খুশি বোধহয় আর কেউ হবে না, বলল অভিক। ঠিক আছে, তাই হবে। আবার তোমার সঙ্গে ফিরে যাব আমি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আজকেই জানতে পেরেছি আমি প্রেগন্যান্ট, এই দেখো, বলে প্রেগন্যান্সি কিটটা বার করে তাকে দেখালো বিথি। প্রেগন্যান্ট? কি করে? অবাক হয়ে জিজ্ঞেস করলো অভিক। তুমি তো বুঝতে পেরেছ, অরিন্দমের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল আমার। কি করব বলো? তোমাকে ছেড়ে এসে তখন মন মেজাজ খারাপ, বুঝতেই পারছো, অল্পতেই একেবারে ভেসে গিয়েছিলাম। কথাটা শুনে মাথায় রক্ত চড়ে গেল অভিকের, মুখের পেশি শক্ত হয়ে উঠল, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিল সে। বিথির সম্পত্তি বাজেয়াপ্ত করতে হলে বিথির অবৈধ সন্তানকে মেনে নিতে হবে। সঙ্গে সঙ্গে নরম হয়ে সে বলল, আমাকে কি করতে হবে বলো? তুমি এই বাচ্চাটার বাবা হবে, সবার কাছে জানাবে যে তুমি ওর বাবা, তবে এখনই নয়, কিছুদিন পর। ঠিক আছে, তাই হবে, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি ওকে নিজের সন্তানের মতোই মানুষ করব। সম্মতি জানালো অভিক। খুব খুশি হলো বিথি। এবার তাহলে আমরা বাড়ি ফিরে যাই, কি বলো? বিথিকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো অভিক। আর কয়েকটা দিন এখানে থাকি, এখনও 1 মাস তো হুইল চেয়ারেই থাকতে হবে। এখানে তবু মা বাবা আছে, ওখানে একা একা আমি কি করব? তুমি আর কত করবে? হাসি মুখে বলল বিথি। না, বাড়ি চলো, দরকার হয় তোমার জন্য একটা নার্স রেখে দেব। রাজি হয়ে গেল বিথি। 2 দিন পর বাড়ি ফিরে যাবে বলে গোছানো শুরু করে দিল সে। খুব খুশি হলো অভিক। পরদিন অফিস থেকে ফিরে বিথিকে কোথাও দেখতে পেল না সে। খুঁজে খুঁজে গিয়ে দেখে স্টাডি রুমের ভেতর থেকে গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। চুপ করে ভেতরে কি কথা হচ্ছে শোনার চেষ্টা করল অভিক। এবার কি হবে মা? আমি তো অভিক যাতে আফসোস করে তাই মিথ্যে করে বলেছিলাম যে বড় মাসি আমাকে সব দিয়ে গেছে। যখন জানতে পারবে যে আমি আসলে কিছুই পাইনি, তখন তো আমাকে মেরেই ফেলবে। চিন্তা করিস না মা, দেখবি সব ভালো হবে। আমার তো মনে হয় না অভিক খারাপ ছেলে। সে কদিন তোর জন্য যা করেছে, ভালো না বাসলে ওরকমভাবে কেউ করতে পারে না। তোর কোনো চিন্তা নেই। আড়াল থেকে বিথি আর তার মায়ের কথা শুনে রাগে আগুন হয়ে গেল অভিক। এরকমভাবে তাকে ঠকিয়েছে বিথি। টাকা পয়সা তো পায়নি, উল্টে অন্যের অবৈধ বাচ্চাকে তার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। মাঝখান থেকে সে ঋতুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল। রাগে একেবারে ব্রহ্মতালু পর্যন্ত জ্বলে গেল অভিকের। কত রিস্ক নিয়ে বিথির অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল সে। একটু এদিক ওদিক হলে বিথির প্রাণ চলে যেতে পারত আর ধরা পড়ে যেত সে। যদিও এখন তার মনে হচ্ছে সেদিন বিথিকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেললেই ভালো হতো। তবে সেও ছাড়বে না, উচিত শাস্তি দেবে সে এবার বিথিকে। চুপি চুপি সেখান থেকে সরে চলে এলো সে। আমাকে অফিসের কাজে কয়েকদিনের জন্য দিল্লি যেতে হচ্ছে,
আমি বরং ফিরে এসে বিথিকে বাড়ি নিয়ে যাব। সেদিন রাতে খাওয়ার টেবিলে বলল অভিক। ঠিক আছে, তাই হবে। ততদিনে ও একেবারে সুস্থ হয়ে উঠবে, হাসি মুখে বললেন অপর্ণা। পরদিন সকালে নিজের জিনিসপত্র নিয়ে বিথির বাড়ি থেকে বেরিয়ে এলো অভিক। মেজাজটা একেবারে গরম হয়ে আছে তার। পুরো প্ল্যানটা যে এরকমভাবে ভেস্তে যাবে ভাবেনি সে। যাই হোক, বাড়ি গিয়ে 7 দিনের মধ্যেই বিথির বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়ে দিল সে। আর কোনো অজুহাতে ভুলবে না সে। এদিকে ডিভোর্স পেপারে সাইন করে স্বস্তির নিঃশ্বাস ফেলল বিথি। মা বাবাও নিশ্চিন্ত। অনেক দিন পর অরিন্দম আবার এসেছে বিথির বাড়িতে, আর এসেছে সোমা। যাক, চেহারাটা মোটা হলেও বুদ্ধিটা যে তোর মোটা নয় সেটা ভেবেই খুব খুশি লাগছে। তোর প্ল্যানেই তো শেষ পর্যন্ত ঘায়েল হলো অভিক। বিথির গাল টিপে দিয়ে হাসতে হাসতে বলল সোমা। তুইও সময় মতো প্রেগন্যান্সি কিটটা এনে হেল্প করেছিস। আর মা, তোমার অ্যাক্টিং একেবারে দুর্দান্ত, হেসে বলল বিথি। সবাই হাসলেও চুপ করে থাকলো অরিন্দম। তারপর গম্ভীর হয়ে বলল, বিথির মতো মিষ্টি ভালো মেয়েকে কোনো রকম বডি শেমিং করা যাবে না। ইনফ্যাক্ট কাউকেই এরকম বলা উচিত নয়। ঠিক আছে, ও বলতে পারে, ওর জন্য পারমিশন আছে আমার। তবে আমিও বলছি, মোটা মেয়েদের জন্য আমি কিছু না কিছু একটা করব, জানালো বিথি। কি করতে চাস? কৌতূহলী হয়ে উঠল সোমা। আমার অনেক দিনের স্বপ্ন মোটা মেয়েদের জন্য ক্লোদিং লাইন লঞ্চ করার। বড় মাসির টাকার একটা পার্ট দিয়ে বিজনেস স্টার্ট করব আমি। মোটা মেয়েরাও যে প্রাণ খুলে ফ্যাশন করতে পারে সেটা দেখিয়ে দেব আমি। আর অনাথ বাচ্চাদের জন্য একটা ছোট্ট আশ্রম খুলব, যেখানে সব রকম সুযোগ সুবিধা পাবে বাচ্চারা। খুব বেশি না হোক, অন্তত 10টা বাচ্চাকেও যদি মানুষের মতো মানুষ করে তুলতে পারি, তাহলে বড় মাসির টাকা জমানো এবং আমার সেটা পাওয়া দুটোই সার্থক হবে। বলতে গিয়ে আবেগে বন্ধ হয়ে এলো বিথির গলা। আর তার কথা শুনে গর্বে ভরে উঠল অরিন্দমের বুক।